এসআইআর ঘিরে গরম বাংলা। সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দলনেতার। তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা আসরে তৃণমূল। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো। আগামী 6 মাস তো বাঙালির সময়। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। তৃণমূল বলেছে যে 1 কোটি নাম্বার যাবে। এই ভয়ে, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার একগুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সামনে বিরোধী দলনেতা। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন। এইসব নাটক করতে গেছেন। শুনুন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে 30-40 জন ওপরে উঠে ঘাড় নেড়ে কি কথা বললেন আমি জানি না। ইলেকশন কমিশনে কি হচ্ছে, কত শতাংশ কি হলো, সব তো আগে থেকেই বলেন। আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি, কি ব্যাপার আমরা জানি না। এটা সম্পূর্ণটাই একটা নাটক। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? এসআইআর ঘিরে সংঘাত, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। 26-এ ভোট, এখন থেকেই হাওয়া গরম। না 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। নিউজ 18 বাংলা। বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন। কটাক্ষ, আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায়। পাল্টা সরব বিরোধীরাও। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। पिछले 10 साल से ये जो खेल खेल रहे हैं, देश स्वीकार नहीं कर रही है इन पद्धतियों को। रणनीति बदले। मैं टिप्स देने के लिए तैयार हूं उनको कैसे परफॉर्म करना चाहिए। বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়। তারপর সংসদে প্রথম অধিবেশন। সেই শীতকালীন অধিবেশনের শুরুতেই চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কটাক্ষ, আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है, या तो पराजय की बौखलाहट को निकालने के लिए उपयोग किया जा रहा है।
আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। लेकिन मेरा सभी दलों से आग्रह है, पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए। এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি। একাধিক রাজ্যে এসআইআর এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। এসআইআর এর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর বাঁধছে বিরোধীরা। পিছিয়ে নেই শাসক শিবিরও, চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী। বোঝাই যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ। নিউজ 18 বাংলা। এসআইআরে অফিসারদের হুমকি কমিশনের, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের। এসআইআর এর নামে অফিসারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। রাত 9টা থেকে রাত 11টা অফিসারদের সঙ্গে মিটিং করছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে, ঠিক কি কি অভিযোগ এবং কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, গতকাল জেলা শাসকদের সঙ্গে যখন বৈঠক হয়, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হয়েছেন। তিনি জেলা শাসকদের বৈঠকে বলেন, যেটা নবান্ন সূত্রে খবর, যে যখন তখন জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়ার কথা বলা হচ্ছে, রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত বৈঠক করা হচ্ছে, একজন অবসরপ্রাপ্ত অফিসাররা আসছেন ভয় দেখানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাও রাখেন জেলা শাসকদের উদ্দেশ্যে, তারা যাতে ভয় না পায়, সরকার তাদের পাশে আছে। নির্বাচন কমিশন চাকরি খেয়ে নেবে বলছে, কিন্তু চাকরি কারা দিয়েছে এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেন যে রাজ্য সরকার অফিসারদের পাশে রয়েছে, অর্থাৎ এই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন গতকাল জেলা শাসকদের বৈঠকে। বেশ, পাথর প্রতিমার দিকে নজর রাখবো। বাঘের ভয়, পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতরের। 2 দিন কেটে গেছে, 2 দিন কেটে গেলেও বাঘ তো ধরা যায়নি। আতঙ্কে স্থানীয়রা। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বন দফতরের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, গতকাল থেকে বন দপ্তর কিন্তু 2 দফায় তল্লাশি চালিয়েছে, একদিকে স্থলপথে এবং জলপথে, এবং তারপরেও কিন্তু বাঘের দেখা মেলেনি। তা কিন্তু একটা মনে হচ্ছে যে বাঘের যে পায়ের চাপ সেটা খুব সদ্য, এবং সেই কারণেই কিন্তু বন দপ্তর মনে করছে যে এখানে বাঘ রয়েছে। এবং তারপর কিন্তু যেটা সেকেন্ড দপ্তরে আবার তল্লাশি চালানো হয়, তখন কিন্তু একটা বাঘের দেখা পাওয়া গেলেও গেছে বলে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং সেই কারণে যে বন দপ্তরের তরফ থেকে প্রথমত জাল দিয়ে কিন্তু এলাকার যে গ্রাম আছে, সেই গ্রামের যে বাঁধ রয়েছে সেগুলো কিন্তু গ্রামবাসীকে অবশ্যই কিন্তু মাইকিং করা হচ্ছে, যাতে এই মুহূর্তে রাতে বা অন্ধকারের মধ্যে নির্জন এলাকায় না যায়, সেই মতো কিন্তু মিলেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা আজ সকাল থেকে যখন রুট মার্চ এবং নদীর চরে জাল ঘিরছিলেন, ঠিক তখনই সরাসরি বাঘের দেখা মেলে। তাই এই এলাকার সর্বস্তরের
হারোয়ায় বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি, আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে খড়দায় নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ, ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফেরানো হলো। এটা বাগজোলা খাল। এই খাল দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি। উত্তর 24 পরগনার হাড়োয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। হাড়োয়ার ঘোষপুর এলাকায় সেই খালই দখল হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ। বাগজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে, একের পর এক। এতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, গতিপথ রুকে যাচ্ছে। সেই হিসেবে আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হোক। কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাগজোলা খাল। সেই খাল উত্তর 24 পরগনার হাড়োয়া দিয়ে বয়ে গিয়েছে, পড়েছে বিদ্যাধরী নদীতে। অনেকেরই আশঙ্কা হাড়োয়ায় সেই বাগজোলা খাল দখল করে নির্মাণের জেরে বিপদ বাড়বে। কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে, কলকাতায় একরকম অবরুদ্ধ হয়ে যাবে। তেমনি আমাদের বিদ্যাধরীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না। মাস আগে কাজ হচ্ছিল, আমার কাছে একটা খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই আমি ওখানে যাই, গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই, যদি হয় আমি আবার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব। উত্তর 24 পরগনার খড়দায় পাতুলিয়া পঞ্চায়েত। এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে, মাটি ফেলে ভরাট শুরু করে। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন। 8 মুভার নামিয়ে পুকুর থেকে তোলা হয় মাটি, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই পুকুরটা যেটা জলা জমি ছিল, এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখান দিয়ে যে জলটা পাস হতো, জলটা পাস হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে, এবং আমাদের দলেরও নির্দেশ যে এই জিনিস আমরা করতে দেবো না। তাই আজকে মানুষকে কথা দিয়েছিলাম যে জলাজমিতেই আমরা ফিরিয়ে দেবো। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। নজর রাখবো গোয়ালপুকুরের দিকে। সেখানে খুশিতে মিষ্টি বিলি করছেন স্থানীয় বাসিন্দারা, কারণ রাস্তার শিলান্যাস, আর রাস্তার শিলান্যাসের জন্যই খুশিতে মিষ্টি বিলি। গোয়ালপুকুরের বড় পাটনায় হচ্ছে পাকা রাস্তা। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কতদিন পর পাকা রাস্তা পেল স্থানীয়রা? দেখো, একেবারে যেটা বলা যেতেই পারে যে প্রায় 40 থেকে 50 বছর পর কিন্তু ওই গ্রামে একটি পাকা রাস্তা হচ্ছে। কারণ যে বহু বছর ধরে ওই গ্রামের একটি মূল রাস্তা যেটি হচ্ছে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের সাগর গ্রাম পঞ্চায়েতের যে বড় পাটনা এলাকা, এটি গ্রামের মূল একটি রাস্তা, কিন্তু গোটা রাস্তাতেই কাঁচা এবং ভাঙাচুরা। এতেই কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ ছিল না গ্রামবাসীদের। এরপরে দেখা গেছে গ্রামবাসীরা এলাকার প্রতিনিধিদেরকে কিন্তু এখানে জানিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে এলাকার প্রতিনিধিরা সেটা রাস্তাটা কিন্তু নিয়ে জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি রয়েছে গ্রামবাসী থাকেন, একেবারেই চঞ্চল খুশি গ্রামবাসীরা। বললাম যে আজকে তো এই রাস্তা শিলান্যাস করলো, এখানে দেখা গেল, তো বললাম কি সমস্যা ছিল এখানে? খুবই আমাদের খুব কঠিন ছিল যাওয়া আসে, মানে রাস্তা ঠিক ছিল না, রাস্তা ভাঙাচোরা ছিল, পানির সময় খুব মুশকিল হচ্ছিল আমাদের যাওয়া। কিন্তু আমরা খুব করেছিলাম, কিন্তু আজকে আমার এখানকার সভাপতি এই আমার কাজটা করে দিল, যাতে আমরা খুব খুশি। আমরা মিষ্টি বাঁটলাম এই দেখে। আজকে গ্রামবাসীরা নিজেই মিষ্টি বিতরণ করছে রাস্তা হওয়ার জন্য। আজকে আপনি নিজেই দেখলেন যে নিজে নিজে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই রাস্তাটা এরকম খারাপ আছে, ওদিকে গাড়ি যেতে পারে না রাস্তায়। তো আমি বলে গেছিলাম কি আমি জেলা পরিষদ থেকে করে দেব। আজকে এই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে করে দিয়েছি। আজকে আমরা এই রাস্তাটা শিলান্যাস করলাম এখানে। খুব ভালো লাগছে আমাদেরকে যে আজকে গ্রামবাসীরা খুব খুশি, আনন্দিত। কত টাকা দিয়ে এই রাস্তা হবে? এই রাস্তা 11 লাখ সামথিং।
দীঘার জগন্নাথ মন্দিরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। এতদিন শুকনো প্রসাদ নেওয়ার ব্যবস্থা ছিল, আর এবার মন্দিরেই মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, প্রসাদ পেতে যারা দর্শনার্থীরা তাদের কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে এবং এই মহাপ্রসাদে কি কি থাকছে? দেখো, যেখানে জগন্নাথ ধাম রয়েছে, দীঘার জগন্নাথ ধাম, তা কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দদেরও ঢল নেমেছে। সেক্ষেত্রে যে মহাপ্রসাদ খাওয়ার যেখানে আগে থেকে বুকিং করা হতো, ফোন নাম্বার দেওয়া ছিল, টোল ফ্রি নাম্বার, সেই নাম্বারে কল করে মহাপ্রসাদের ভোগ অর্ডার দেওয়া হতো। এবারে কিন্তু যেখানে রবিবার থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু শুরু হলো যে মহাপ্রসাদ মন্দির চত্বরে বসে কিন্তু খাওয়া হবে। সেই যেখানে দীঘার যেখানে জগন্নাথ ধামের যে ট্রাস্ট, যে রাধারমন দাস, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে সমস্ত ভক্তবৃন্দরা দ্বারা অর্ডার দিত মহাপ্রসাদের জন্য, মহাপ্রসাদ নিয়ে যেত বাড়িতে, এবার থেকে কিন্তু মহাপ্রসাদ এসে এখানে মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু 100টা টেবিলের ব্যবস্থা করা হয়েছে, তবে পরের দিকে যদি পারে আরো ব্যবস্থা বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছি। তবে এই যে মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা, এটাকে কিন্তু পর্যটক থেকে ভক্তবৃন্দরা তারা কিন্তু খুশি যে একেবারে মহাপ্রসাদ এসে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে বসে খাওয়া যাবে। বেশ। জগন্নাথ ধামে এখন আপনারা যারা দর্শনার্থী আসছেন ওরা বসে প্রসাদ পেতে পারে। আমরা এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার এটা সার্ভ করা শুরু হয়ে গেছে। তো এখন যখন আপনারা জগন্নাথ ধামে আসবেন এখানে জগন্নাথের মহাপ্রসাদ আপনারা বসে পেতে পারেন।